শ্রাবণের আজকের বিকেলে কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে হাজীগঞ্জ দুর্গ সম্পর্কে কিছু তথ্য। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী তীরবর্তী হাজীগঞ্জ এলাকায় অবস্থিত হাজীগঞ্জ দুর্গ, এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ঐতিহাসিকদের মতে ঢাকায় রাজধানী স্থাপনের পর মুঘল সুবাদার ইসলাম খান মগ ও পর্তুগিজ জুল্লদস্যুদের আক্রমণ প্রতিহত করতে এই জলদুর্গটি নির্মাণ করেন। ধারণা করা হয় বর্ষাকালে জলদস্যুদের আক্রমণ সম্ভাবনা দেখা দিলে সৈন্যরা এখান থেকে তাদের গতিবিধি নজর রাখত। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিনেতা আশিক চৌধুরী। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আজ আপনাকে তো আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে, কারণ অনেকদিন পর ভাইয়াকে আমাদের মাঝে আবারও পেলাম। কারণ ভাই একসময় অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন এবং ব্যস্ততার কারণে সেটা আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি। তো এখন মানে কেমন চলছে আসলে সবকিছু মিলিয়ে একটু শুনি। এখন সামনে তো হচ্ছে আমাদের ঈদ, তো ঈদের কাজ নিয়ে একটু ব্যস্ত। আর এবার ঈদে আমি বেশি কিছু কাজ করতে পারছি না, কারণ ফিল্ম নিয়ে কাজ করতে হচ্ছে, ফিল্মের শিডিউলগুলো দিতে হচ্ছে, তো এই জন্য আর কি নাটক একটু কম সময় দেওয়া হয়েছে এবার। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ডেজিগনেশনে অভিনেতা, তার পাশাপাশি কিন্তু ভাইয়ার বেশ কিছু গুণাবলীও রয়েছে। ভাইয়াকে আমরা বেশ কিছু টিভিসিতে দেখতে পাই এবং তার পাশাপাশি উপস্থাপনাও করা হচ্ছে, তো সেগুলো নিয়ে তো কথা বলবোই, অবশ্যই সবকিছু মিলিয়েই কথা বলবো। আগে একটু শুনি যে কোনটা বেশি আসলে উপভোগ করেন? উপভোগ করি অভিনয় করতে। তাহলে এটা নিয়ে কথা বলা শুরু করি আজকে আমরা প্রথমে, ঠিক আছে? তাহলে বলেন যে অভিনয় নিয়ে যদি বলি যে ব্যস্ত সময় কেমন কাটছে? খুব ভালো কাটছে এখন, ব্যস্ত সময় কাটছে। চলচ্চিত্রের সময় দিচ্ছি এখন। আমি গত সপ্তাহে একটি নতুন সিনেমা কাজ করে আসলাম। আচ্ছা, সিনেমাটার নাম হচ্ছে প্রেমের ফাঁদ। আসলে আমার চলচ্চিত্রের শুরু থেকে প্রেম 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 নিয়েই হচ্ছে, ছবির নামগুলি বেশিরভাগ হচ্ছে প্রেম নিয়ে। এখনো পর্যন্ত আমি প্রেম নিয়ে আছি, প্রেমের ফাঁদ। আবার এবার ঈদেরও একটি নাটক করলাম আমি, এটা এনটিভিতে যাবে, সেই নাটকটির নামও হচ্ছে প্রেম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মানে সিনেমা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যে বড় পর্দা নিয়ে একটু কথা বলা শুরু করি প্রথমে। এই যে যেটার বলছিলেন যে যেটা শুটিং করে আসলেন গত সপ্তাহে, সেই ছবিটিতে আপনার চরিত্রটি সম্পর্কে একটু শুনি। সেই ছবিতে আমার চরিত্রটি হচ্ছে মাঝির ছেলে, মানে আমি মাঝি, খেয়া পারাবার করি আমি। আর কিন্তু আমি মাঝি হলেও লেখাপড়া করি, শিক্ষিত একটি ছেলে, এবং মানে ইউনিভার্সিটিতে আমি হচ্ছে ফার্স্ট বয়, এবং সৎ প্রতিবাদী এমন একটি চরিত্রে কাজ করছি। আচ্ছা, এছাড়াও আর কি ছবির কাজ চলছে? এছাড়া আর দুটি ছবির কাজ শেষ করেছি, ডাবিং শুরু হবে। আজকে একটি ছবির ডাবিং শুরু হচ্ছে। কোন ছবিটির ডাবিং? এটি হচ্ছে নীল ফড়িং, ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায়। আচ্ছা, আর আরেকটি শেষ করেছি কাজ, সেটা হচ্ছে 50-50 লাভ। এটা পরিচালনা করেছেন এআর মুকুল নেত্রবাদী, এবং এটার চিত্রনাট্য করেছেন আমাদের আব্দুল্লাহ জহির বাবু ভাই। আচ্ছা, যেটা নীল ফড়িং নিয়ে কথা বলছিলাম, সেটাতে আর কারা কারা অভিনয় করেছেন আপনার? নীল ফড়িং এ আমি ছাড়াও আছে শিপন, সাইফ চন্দন, রাজন, আফরি সেলিনা, তারপর হচ্ছে তৃষ্ণা, বেশ কিছু মানে নতুন মুখ এখানে কাজ করছে আমাদের পাশাপাশি। আচ্ছা, এছাড়া আমাদের এজাজ ভাই আছেন, শামীমা নাজমিন আপু আছেন, ফারুক ভাই আছেন, কাজী উজ্জ্বল ভাই, অনেক অভিনেতা আছেন। আচ্ছা, তো কোথায় কোথায় শুটিং করলেন? এটা শুটিং করেছি আমরা নবাবগঞ্জে, ঢাকায় বেশ কিছু লোকেশনে কাজ করেছি আমরা, যেমন সংসদ ভবনের সামনে, তারপর হচ্ছে ধানমন্ডি লেক, এবং গান হয়েছে, বেশ ভালো ভালো লোকেশনে কাজ করা হয়েছে এটা। আচ্ছা, তো নিজের দৃষ্টিতে কি মনে হচ্ছে যে দর্শকরা কিভাবে আসলে নেবে, বা আপনার কাছে কেমন মনে হয়েছে কাজ করার পর, কেমন লেগেছে? আসলে এখন না বোঝা মুশকিল যে আসলে দর্শক কি চায়, ভালো ছবি দেখতে চায় নাকি মানে কেমন ছবি দেখতে চায়, সেটা আসলে খুব বোঝা মুশকিল। আর আমি যেহেতু অভিনেতা, আমি শুধু অভিনয় করেই যাচ্ছি। আমি যেটা খেয়াল করি চলচ্চিত্র অভিনয় করার ক্ষেত্রে, যে আমি আমার চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করি সবসময়। কাজ শেষে যখন ডাবিং করি তখন মনে হয় যে দেখার পর আমি আরেকটু ভালো করতে পারতাম। আচ্ছা, আমার মনে হচ্ছে নীল ফড়িং একটু অন্যরকম গল্প, মানে একদল বন্ধুর গল্প।
গতকালকে তো বন্ধু দিবস গেল, তো সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। আপনাকেও আমার পক্ষ থেকে বন্ধু দিবসের শুভেচ্ছা, যদিও দেরি হয়ে গেল একটু। আমাদের এই ছবিটা হচ্ছে বন্ধুদের নিয়ে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো এখন তো আমাদের একজন বন্ধু ফোন করেছেন, তাকে তো খুশি করতে হবে তার ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথাই ফিরছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তাহসিন আহমেদ তিশা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 7, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? বাংলার মুখ। বাংলার মুখ। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো? ভালো হলেই ভালো। বাংলার মুখ বিভাগ থেকে তোমার জন্য প্রথম প্রশ্নে যাচ্ছি। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? ক কাপ্তাই সেচ প্রকল্প, খ তিস্তা সেচ প্রকল্প, গ ফেনী সেচ প্রকল্প। বলো কোনটা মনে হচ্ছে? ক কাপ্তাই সেচ প্রকল্প। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত হলাম, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, খ তিস্তা সেচ প্রকল্প। ঠিক আছে, আরো একজন বন্ধু সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, আমি রিন্তি। কেমন আছো? জি, ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 9 ফাতেমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও আজকে? আন্তর্জাতিক অর্থনীতি। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থা। হ্যাঁ, আমি সেটাই তোমাকে ধরিয়ে দিচ্ছিলাম যে আন্তর্জাতিক কি হবে পরে। ঠিক আছে, আন্তর্জাতিকের পরে। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ইউনেস্কো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ক জেনেভা, খ বার্লিন, গ প্যারিস। কোথায় বলো তো? গ প্যারিস। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছে কবে? ক 4 নভেম্বর 1945, খ 4 নভেম্বর 1946, গ 4 নভেম্বর 1948। এটাও ঝটপট বলে ফেলো। 4 নভেম্বর 1946। নিলাম, উত্তর সঠিক। আচ্ছা, 500 1000 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। আমি কি এবার যাব পরবর্তী প্রশ্নে? যাব। আচ্ছা, যাচ্ছি। কোন দেশ ইউনেস্কো থেকে নিজের সদস্যপদ প্রত্যাহার করেছিল? ক চীন, খ যুক্তরাজ্য, গ যুক্তরাষ্ট্র। বলো কোনটা মনে হচ্ছে? গ যুক্তরাষ্ট্র। নিলাম, উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে ভাইয়া। এই যে আমাদের বন্ধুরা ফোন দিচ্ছে, একসময় তো আপনিও এই সিটে বসে উপস্থাপনা করতেন এবং তাদের ফোনগুলো পেতেন, তো এখন আসলে কতটা মিস করেন, বা আমাদেরকে আপনি আসলে কতটা মিস করেন বলেন? আমি আসলে মিস করি প্রোগ্রামটাকে, বিশেষ করে স্কুলের ছেলে মেয়েদের সাথে এখানে কথা বলা যেত, ওদের সাথে ফোনে কথা বলা, যখন প্রশ্নের উত্তর দিতে পারতো, খুবই ভালো লাগতো ব্যাপারটা। তো মিস করি। আজকে যখন সেটে আসলাম, ঢুকলাম, মনে হচ্ছিল যে আমি আবার আমার জায়গায় ফিরে আসছি। ভালো লাগলো অনেক। আসলেই তাই, আমরাও আপনাকে অনেক মিস করি ভাইয়া। আপনার ছোট পর্দার কাজগুলো নিয়ে একটু শুনবো আপনার কাছ থেকে, যে সমসাময়িক কোন কাজগুলো করছেন। ছোট পর্দার কাজ, গতকালকে আমার একটি নাটক গেল। জি, আমরাও দেখেছি এটা এনটিভিতে রাত 11:30টায় প্রচারিত হলো, ডিটেকটিভ। এটা চিত্রনাট্য পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান। আচ্ছা, তারিক ভাইয়ের সঙ্গে আমি এর আগে অনেকগুলো নাটকে কাজ করেছি, সেগুলো প্রত্যেকটি হচ্ছে এনটিভিতে গিয়েছে। তো তার সঙ্গে আমার একটা ভালো বোঝাপড়া আছে, ভালো হয় কাজ করতে গেলে। এবং ডিটেকটিভ অনিয়ারের পর বেশ ভালোই সাড়া পাচ্ছেন। ফোনে আসলো আমার কাছে। আচ্ছা, আমি একটু গল্পটা শুনে ফেলি। ডিটেকটিভের গল্পটা হচ্ছে, ছোট গল্পটা তো সবাই আমরা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের। ওই গল্পটা হচ্ছে এরকম যে মাহিন যে চরিত্রটা, সে হচ্ছে সবসময় তার অভ্যাস থাকে সন্দেহ করা। তো আমি ভালোবাসতাম হচ্ছে মাহিনের ওয়াইফ, যে আমাদের ফারহানা মিলি, তাকে। তো তার স্কুল লাইফে তাকে আমি ভালোবাসতাম, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। তো এক পর্যায়ে তাকে আমি খুঁজে বের করে এবং জানতে পারি তার বিয়ে হয়ে যায়। তার বাড়ির সামনে এসে আমি তাকে একটু দেখার জন্য থাকি। তো রিয়াজ ভাই যে মাইন্ড করেছে, সে আমাকে দেখে তার সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো ঘাপলা আছে। সে আমার পিছু নেয় এবং আমি যে বাড়িতে থাকি সেই মেসে একটি সিট সে ভাড়া নিয়ে সে বাড়িতে উঠে, আমি কে আসলে, তার ধারণা আমি কোনো বড় ক্রিমিনাল। আচ্ছা, আমাকে সেটা বের করার জন্য
সে মৌটুসী বিশ্বাস, তার সহযোগিতা নিয়ে সে হচ্ছে একজন ডিটেকটিভ অফিসার। তারা একটি নাটক করে যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তা আমার এটা খুব মানে লাগে যে আমি যাকে ভালোবাসি তার স্বামী আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক, আমি আবার মিলিকে একটা চিঠি লিখি যেমন এমন তোমার স্বামী তো আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক। ফাইনালি মিলি আসে, সব কিছু পরিষ্কার হয়ে যায়। আসলে রিয়াজ ভাই আমাকে ধরার জন্য সন্দেহ করে এখানে আসে, আর ওই পুলিশ অফিসার মৌটুসী হচ্ছে তাকে সঙ্গ দেয়। আচ্ছা, তো এছাড়াও তো আরো একটি নাটকে কাজ করা হচ্ছে, তো সেটা নিয়েও একটু শুনি। আরও একটি নাটকে কাজ করছি আমি এখন, যেটা হচ্ছে সিরিয়াল কাজ করছি। আমি এখন একটি সিরিয়ালে কাজ করছি, তুমি আছো তাই। আর ঈদের পরে হয়তো এনটিভিতে একটি ধারাবাহিক আসছে, কাগজের ফুল, এটা হচ্ছে নঈম ইমতিয়াজ নিয়ামুল ভাইয়ের। আর ঈদের বেশ কিছু নাটকে কাজ করেছি। একটা হচ্ছে শ্রাবণী ফেরদৌসের রচনা পরিচালনায় প্রেম, সোয়ানা সাবা, আমি, নাইম ভাই, তৌসিফ। ওই নাটকটা খুবই সুন্দর গল্পটা। আর এছাড়া কাজ করেছি স্মৃতির ডায়েরি নামে একটি 1 ঘন্টা নাটকে। আর কথাবার্তা মানে আরেকটি নাটকের শুটিং করবো আমরা 23, 24, 25 তারিখে মাসে, সেটা হচ্ছে ভাবনা, আমি আর হচ্ছে ইমন ভাই। আচ্ছা, সামনে তাহলে আমরা দেখতে যাচ্ছি, আশা করছি ঈদে আমরা দেখতে যাচ্ছি। অবশ্যই আমাদের ভালো লাগবে, এটাই আশা রইল আমাদের। আচ্ছা ভাই, এই যে ধারাবাহিক নাটকে কাজ করছেন, তার পাশাপাশি 1 ঘন্টার নাটকেও কাজ করা হয়েছে, তো আপনি কোনটাতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে 1 ঘন্টার নাটকটা যেটা হয় যে 2 দিনে একটি নাটকের শুটিং শেষ হয়ে যায়, বা কখনো 3 দিনও করতে হয়। তো ওইটা করতে গেলে 3 দিনই হচ্ছে, যেমন আমি গতকালকে কথাই বলি যে নাটকটি অনেক হলো, সেখানে আমার চরিত্রের নাম ছিল মৃণাল। তো আমি 2 দিন কিন্তু মৃণাল হয়েছিলাম, তো ওই রেস্টটা থাকা যায়। আর ধারাবাহিকগুলো হয় গিয়ে এ মাসে হয়তো 4 দিন বা 5 দিন বা 7 দিন শুটিং হলো, আবার সামনের মাসে 7 দিন। সো এর মাঝখানে কিন্তু আমি অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছি, হয়তো জীবন, হৃদয়ে, অনেক নামেই। তো সেই ক্যারেক্টারটাকে আবার আমাকে ঢুকতে হচ্ছে। এটাই হচ্ছে অভিনেতার কাজ আসলে। অবশ্যই। হ্যাঁ ভাই, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো আপু, রিয়া। কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা বলো, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আপু ক্লাস 9, শাহজাদপুর গার্লস হাই স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি থেকে আজকে খেলবে বলো। বাংলার মুখ। বাংলার মুখ? ঠিক আছে, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে বাংলার মুখ বিভাগটি আমাদের আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে কত সালে? ক 2020 সাল, খ 2021 সালে, গ 2022 সালে। আপু খ 2021 সাল। নিলাম, কেউ কি বলে দিল পাশ থেকে? হ্যাঁ, এটা আমি জানি। এটা তুমি জানো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও জেনে রাখো, উত্তর সঠিক। এবং 50 বছরে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? ক রাঙামাটি, খ বান্দরবান, গ খাগড়াছড়ি। এটাও ঝটপট বলে ফেলো। আপু এটা গ খাগড়াছড়ি। নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত হলাম, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, ক রাঙামাটি। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু সঙ্গে রয়েছে। হ্যালো, কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 8 এ। স্কুল? কলেজ, স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে খেলবে? গুণীজনের বাণী। গুণীজনের বাণী, বড়দের কথা শুনো? জি জি, খুব ভালো। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই। ভালোভাবে পড়াশোনা করতে হবে তাহলে। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, মানুষের আয়ু কম, কাজ বেশি, বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। কার উক্তি এটি? ক ফ্রাঙ্কলিন, খ অ্যারিস্টটল, গ প্লেটো। বলো। প্লেটো। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। সাহিত্য হচ্ছে দেশ ও জাতির জীবন মানুষের প্রতিফলন। কে বলেছেন? ক ডেল কার্নেগি, খ চার্লস ডিকেন্স, গ ইমারসন। এটাও জলদি বলে ফেলো। গ ইমারসন। এই উত্তরটাও সঠিক।
500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি যাব আমি পরবর্তী প্রশ্নে? কি খেলবো? আচ্ছা খেলবে, ঠিক আছে যাচ্ছি। নতুন কিছু করাই তরুণের ধর্ম, কার বাণী এটি? ক আলবার্ট আইনস্টাইন, খ জর্জ বার্নার্ড শ, গ জন কিটস। বলো। জলদি। জর্জ বার্নার্ড শ। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। ভাই আপনার কাছে ফিরে আসি। হ্যাঁ, সবগুলো প্রশ্নের উত্তর খুব বুদ্ধিমত্তার সঙ্গে সে দিয়ে দিল। আচ্ছা ভাই, এই যে এতক্ষণ ধরে আমরা বড় পর্দা ছোট পর্দার কথা বলছিলাম, তো একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে, আমরা কিন্তু যদি ছোট পর্দার দিকেই একটু আসি, যে এক একটা নাটকে আপনাকে এক এক চরিত্রে পেয়েছি, এই যে চরিত্রের যে ভিন্নতা, এটাকে রপ্ত করাটাও কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো আপনি এটাকে কিভাবে রপ্ত করেন? আমি থিয়েটার করেছি, থিয়েটার থেকে আমার শুরু। তারপর হচ্ছে আমি ক্লাস 5 থেকে মাস্টার্স পর্যন্ত আমি থিয়েটার সার্কেলে কাজ করেছি মুন্সিগঞ্জ, আমার দেশের বাড়ি। আর আমার নাট্যগুরু হচ্ছে শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঠালি, বিন্দু সরকার, সাব্বির হোসেন জাকির। আমি আবার ঢাকায় এসে তারপর নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করেছি। আচ্ছা, 1 বছর। তারপরে হচ্ছে এনটিভির নাট্যশিল্পী অনুসন্ধান কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ফাইনালি এখানে টিকে যাই। তারপরে হচ্ছে আমার শুরু। তো আমি চরিত্র যখন স্ক্রিপ্ট পাই তখন সেটাকে নিয়ে অনেক পড়াশোনা করি, স্ক্রিপ্টটা ভালোভাবে পড়ি, বোঝার চেষ্টা করি যে চরিত্রটার কিছু কাজ আছে আমাদের। যেমন আমি কাজ করব আজকে আশিক চরিত্রে। আশিক কেমন হতে পারে আমার দৃষ্টিতে, আশিকের বয়স, আশিকের হাঁটাচলা কেমন হতে পারে, আশিককে খুব বেশি বড় লোক কিনা বা খুব কোন সোসাইটিতে মানুষ, অনেক কিছু মিলিয়ে আসলে রপ্ত করি। আমি আমার মতো করে সেটা প্লে করার ট্রাই করি এবং আমি সবসময় একটু চেষ্টা করি ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে, ভিন্ন ভিন্ন চরিত্র আমার ভালো লাগে। হ্যাঁ, আমরাও আপনাকে কিন্তু সেটাই পেয়েছি, এই জন্য আমার খুব জানতে ইচ্ছে করলো আসলে। যখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে, দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি নুরিন আঞ্জুম। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? আপু ক্লাস 6, খিলগাঁও মডেল হাই স্কুল। আচ্ছা, এখন আমরা খেলবো কোন বিভাগটি নিয়ে, সেটা কি জানা আছে তোমার? ছবির গ্যালারি। খুব ভালো, প্রশ্নেই যাচ্ছি, তুমি ছবিটা দেখে ফেলো, ঠিক আছে? ইনি ভারতের নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক, তার নাম বলো। ক ঝুলন গোস্বামী, খ মিতালি রাজ, গ দীপ্তি শর্মা। আপু অপশন গ দীপ্তি শর্মা। নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত হলাম, উত্তরটি তো সঠিক হলো না। একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, খ মিতালি রাজ। ঠিক আছে, জানা হলো। ভাই আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু আমরা থিয়েটার নিয়ে কথা বলছিলাম, থিয়েটার করাটা কতটা আসলে জরুরি একজন অভিনেতার জন্য? আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর হচ্ছে প্রকৃতিগত শিক্ষা, দুটা কিন্তু দুই রকম। যদি প্রকৃতিগত শিক্ষা আপনার মধ্যে এমনিতে আসে, সেটা হচ্ছে আমরা বলি যে গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। আর থিয়েটারটা অনেকটাই জরুরি। আমার শব্দ, উচ্চারণ, সর্বোপরি একজন অভিনেতার মাপকাঠি, তার সবকিছু জরুরি অভিনেতার জন্য। অবশ্যই। এখন আপনার কাছে কি মনে হয়েছে আসলে কোন ব্যাপারে? এই যে থিয়েটার, এখান থেকেই তো আপনার আসলে শুরু, এই যে থিয়েটার থেকে নাটক, তারপরে কিন্তু থিয়েটার থেকে বলবো যে ছোট পর্দা, তারপর কিন্তু বড় পর্দা। অনেকেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে বড় পর্দায় চলে আসে হঠাৎ করে, বা থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা অনেকেরই দেখতে পাচ্ছি, অনেকেই বলছে না হঠাৎ করে চলে আসা বড় পর্দায় কাজ করাটা, আসলে এগুলো নিয়ে কি বলবেন বা আপনার ভাবনা? আসলে বড় পর্দা অনেকে শুরুতে অভিষেক হয়, সেটা তার জন্য অনেক বড় পাওয়া। হচ্ছে এখন কিন্তু হচ্ছে আসলে, সেটা তার জন্য অনেক বড় পাওয়া। আর আমার ইচ্ছে ছিল আমি অভিনেতা হব, সেটা যে ক্ষেত্রেই হোক। তবে স্বপ্ন ছিল আমি চলচ্চিত্রে অভিনয় করব। তো আমি অভিনয় শুরু করি, সুযোগ পাওয়াটাই ছিল সবচেয়ে বড় ব্যাপার। সেই প্ল্যাটফর্মটা ছিল এনটিভির নাট্যশিল্পী অনুসন্ধান কার্যক্রম। তারপরে আমার শুরু, তারপরে এনটিভির দীর্ঘ একটা ধারাবাহিক করেছি আমি, তবুও জীবন, সেটাও নঈম ইমতিয়াজ নেওয়ান ভাইয়ের ছিল। আর এর আগে আমি একটা টেলিফিল্মে অভিনয় করেছিলাম, সেটাও কিন্তু এক মঞ্চ নাটক দেখে সেখান থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল এক ডিরেক্টর। সেটা ছিল ভাইরাস আউয়াল রেজা ভাইয়ের পরিচালনা, তার কাছে আমি কৃতজ্ঞ। তো তারপরে ছিল আমার ধারাবাহিক নাটকটি, এবং সেই নাটকটি প্রচারের পরপরই আমার একদিন ডাক আসে। কোত্থেকে নাম্বার পেলো বা কিভাবে আমি কিছুই জানি না। তো জুলহাস চৌধুরী পলাশ স্যার, তো সে আমাকে একটি গল্প শোনালো সেই ছবিতে কাজ করার জন্য। ছবিটির নাম ছিল দুটি মনের পাগলামি। ছবিটির পরিচালনা করেছে জুলহাস চৌধুরী পলাশ এবং সঙ্গীত করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবং
আমি কিছুই বলিনি তাকে, আমি শুধু জানতে চেয়েছিলাম যে আরো অভিনেতা কারা আছে। শুনলাম যে শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান স্যার, তারপরে রাশেদা আপা, রেবেকা আপা, কাবিলা, মানে অনেক সিনিয়র অভিনেতা আছে। আমি তখনই রাজি হয়ে যাই আমি ছবিটা করবো। আচ্ছা, এই যে ভাইয়া অনেক সিনিয়রদের সঙ্গে আপনার কাজ করা হয়েছে, আবার যদি বলি যে নতুনদের সঙ্গেও কিন্তু নতুন মুখ অনেকের সঙ্গে কাজ করা হয়েছে, আসলে এই যে সিনিয়রদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং নতুনদের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতাটা খুব জানতে ইচ্ছে করছে। দুই রকমের। আমি সবসময় আশায় থাকি যে আমি সিনিয়র শিল্পীদের সাথে কাজ করব। যখনই দেখি কোনো সিনিয়র শিল্পীর সঙ্গে কোনো অফার বা কোনো প্রস্তাব আমার কাছে আসে, তখন আমি রাজি হয়ে যাই, আমি কাজটা করবো। কারণ আবার সিনিয়রদের সঙ্গে কাজ করার মজাটাও কিন্তু আলাদা, অনেক কিছু জানার, বোঝার, শেখার। আমি সবসময় তাদের শট যখন তারা দেয়, আমি মোটামুটি চেষ্টা করি যে আশেপাশে থাকার, দেখার। আর নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতা আরো ভালো, যেমন তাদের সঙ্গে অনেক সাবলীলভাবে অ্যাক্টিংটা করা যায় আসলে। আচ্ছা, কারণ সে চেষ্টা করে আমার কাছ থেকে কিছু শেখার, কিন্তু সেভাবে যে আমি হয়তো তাকে কিছুই, মানে তার কাছ থেকে কিছু নিব না, আমি কিন্তু তার কাছ থেকে অনেক কিছু শেখার ট্রাই করি। তো দুইটার অভিজ্ঞতা দুই রকমের। আচ্ছা, এবার একটু আমরা ধীরে ধীরে অন্য মাধ্যমগুলোতে চলে আসি। যেহেতু বলছিলাম প্রথম দিকে যে ভাইয়া উপস্থাপনাও করে থাকেন এবং বেশ কিছু টিভিসিতেও আমরা দেখতে পাই ভাইয়াকে। উপস্থাপনার দিকে যদি একটু ফিরি আমরা, যে কেন এখন মানে খুব কম করছেন, এর কারণটা কি আসলে? এখন আসলে সময় পাচ্ছি না। আচ্ছা, কারণ এখন নাটক এবং সিনেমায় আমি খুব বেশি ব্যস্ত। হাতে থাকা আমার 4টা সিনেমাকে সময় দিতে হচ্ছে এখন। আর নাটকের জন্য আমাকে, যেহেতু ধারাবাহিক আর ডেইলি সোপে কাজ করছি, তো প্রতি মাসে 10 থেকে 15 দিন অনেক সময় টাইম দিতে হয় আমাকে। আবার সিঙ্গেল নাটক আছে মাঝখানে। আর উপস্থাপনাটা আমি কখনো করব কিনা আমি ভাবি নাই কখনো। এনটিভি থেকে ফার্স্ট আমাকে সেই সুযোগটা করে দেওয়া হয়, এবং এই অনুষ্ঠানটি আমি আপনার জায়গায় বসেছিলাম, এই সিটে বসে দীর্ঘদিন আমরা পেয়েছি ভাইয়াকে, মিস করছি ওই চেয়ারটা। আচ্ছা, এখান থেকে আমার শুরুটা ছিল, এবং সেজন্য আমি কৃতজ্ঞ এনটিভির কাছে, আমাদের শ্রদ্ধেয় মুস্তফা কামাল ভাইয়ের কাছে, আমাদের সবার প্রিয় হুমায়ুন ফরিদ ভাই, মৃণাল দা, শিমুল, আপনারা সবাই। আচ্ছা, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে। ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের গল্পে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি ইলহাম। আচ্ছা, কোন ক্লাস, কোন স্কুল বলো? ক্লাস 6 চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বলো। আপু খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা কেমন চলছে বলো তো? জি ভালো। ভালোই চলছে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, এবারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর কততম আসর অনুষ্ঠিত হবে? ক 16তম, খ 15তম, গ 13তম। বলো, চটপট বলে ফেলো। আপু অপশন গ 13তম। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, ক 16তম। ঠিক আছে, জানা হলো। ভাই, আপনার কাছে ফিরে আসি। এই যে বলছিলাম আমরা সবকিছু নিয়ে আসলে কথা বলবো বলেছিলাম, এবার একটু টিভিসির দিকে আসি। টিভিসি আমি অনেকগুলো করেছি। ফার্স্ট টিভিসি ছিল আমার বাংলা লিঙ্ক রেমিটেন্স, তারপর করেছি পেপসুডেন্ট টুথ পাউডার, প্যারাশুট নারকেল তেল, তারপরে হচ্ছে পার্টেক্স প্লাস্টিক। আচ্ছা, তাহলে সবকিছু মিলিয়ে আজ আমরা কথা বলছিলাম। আসলে যদি একটু জানতে চাই যে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে, কোন মাধ্যমে আসলে কাজ করার ইচ্ছা? আমি ভবিষ্যতে অভিনয় করেই যাব, এবং আমি অভিনয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার আমার ইচ্ছা প্রবল, এটা আমার মনের ইচ্ছা। পাশাপাশি আপনার ইচ্ছাটা সফল হোক, আমাদেরও প্রত্যাশা যে আপনার সবগুলো কাজ আমাদের ভালো লাগবে আশা করছি। হ্যাঁ, আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের ক্যামেরার সামনে এবং পেছনে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জি, ভালো থাকবেন আপনিও। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থেকো।